আরো কয়েকজন লোক আছে যারা এটাকে পুরোভাবে নিয়ন্ত্রণ করছিল। নিশ্চিতভাবে সবচেয়ে যে লাগাম সেটা তো আইএসআই লাগাম, সেটা বর্ডারের লাইন অফ কন্ট্রোলের ওই পারে। আমরা জানি যতক্ষণ না রাওয়ালপিন্ডি গ্রুপ হেডকোয়ার্টার আসিম মনিরের মাথা থেতলে দেওয়া যাচ্ছে অথবা আইএসআই কে শেষ করে দেওয়া যাচ্ছে, ততদিন ভারতে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। ততদিন আল ফালাহ ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিতে পড়ানো হবে না সংখ্যালঘু ছাত্রদের, তাদের র্যাডিক্যালিজমের দিকে নিয়ে যাওয়া হবে এবং তারা যাতে বইয়ের জায়গায় বন্দুক এবং গোলা অথবা এই অ্যামিনেশন হাতে তুলে নিতে পারে, তার ব্যবস্থা কিন্তু এই আল ফালাহর মতন ইউনিভার্সিটিকে সংখ্যালঘু যে ছেলেমেয়েরা যারা প্রগতির দিকে এগিয়ে যেতে চায় তাদের মাথায় ব্রেন ওয়াশ করে এই বইগুলো কিভাবে একেবারে ব্রেন ওয়াশ করে টাকা তোলা হয়। এই মুহূর্তে লাইভে আমি একটা সাংঘাতিক জিনিস দেখাবো। এই যে এখানে স্ক্যান কোডটা রয়েছে, যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে স্ক্যান করলে টাকা চলে যাবে। আমি মোবাইলে এই যে স্ক্যান করছি, আমি দেখাতে বলবো, এখানে আমার ফোনে একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিককে যে দেখুন স্ক্যান করলাম, এটা আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট। আমি খুব কাছ থেকে একটু দেখাতে বলবো, আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট। দেখুন কারোর কোনো ব্যক্তিগত নাম আসছে না, এই চ্যারিটেবল ট্রাস্টের নামে এখানে অ্যামাউন্ট বসালে ডিরেক্ট কিন্তু টাকা চলে যাবে এবং টেরার ফান্ডিং এর টাকা ঢুকে যাবে। দেখুন আপনাদেরকে এখানে দেখাচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইএফএসসি কোড রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, দেখুন তার সঙ্গে জিপে নাম্বার পর্যন্ত রয়েছে এবং এটা স্ক্যান করলে যেটা আসছে, আমি খুব কাছ থেকে দেখাতে বলবো যে কারোর কোনো নাম কিন্তু আসছে না। এখানে স্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে যে একদম একটা ডিরেক্ট টাকা ঢুকে যাচ্ছে এখানে স্ক্যান করলে। আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট, আমি আরো একবার খুব কাছ থেকে এটা দেখাতে বলবো। দেখুন ডক্টর চৌধুরী, এত ইজি যদি হয় তাহলে কিভাবে টেরার ফান্ডিং করা, তাহলে কিভাবে মানে এটা সম্ভব হচ্ছে? ভারতবর্ষে এত নজরদারি, এত এজেন্সি কাজ করছে, এত গোয়েন্দা সংস্থা, এইভাবে ডিরেক্ট টাকা ঢুকে যাচ্ছে, এইভাবে স্ক্যান কোডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে টাকা ঢুকছে। একদম ইন্দিরা, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঢুকছে। আইএসআই এটা তো একটা ইউনিভার্সিটি, গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, ডবল ইঞ্জিনের সরকার, একদিকে হরিয়ানা বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রের বিজেপি গভর্নমেন্ট, সেইখানে সেই জায়গায় একটা আল ফালাহ ইউনিভার্সিটি, সেখানে টাকা ঢুকছে। আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরেও দেখেছি বিভিন্নভাবে ফরেন ফান্ডিং এসেছে এবং সেই ফান্ডিং গুলো পরে হোম ডিপার্টমেন্ট ধরেছে। হাউএভার এই আল ফালাহ ইউনিভার্সিটি আমাদের হোমের চোখ থেকে এড়িয়ে গেছে, সেইখান থেকে বাইরের থেকে টাকা ঢুকছিল এবং এই টাকাটা যে ব্যবহার হচ্ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ব্যবহার হচ্ছিল বই কেনার জন্য না, ব্যবহার হচ্ছিল পড়াশোনার জন্য না, ব্যবহার হচ্ছিল বোম কেনার জন্য, ব্যবহার হচ্ছিল অস্ত্র কেনার জন্য, ব্যবহার হচ্ছিল এই টেরার মডেল তৈরি করার জন্য, ব্যবহার হচ্ছিল ভারতকে ভাঙার জন্য, ব্যবহার হচ্ছিল ভারতকে অশান্ত করার জন্য। ভারতের ভেতরে ভারতের নাগরিক যারা ডাক্তার, যারা মানুষকে সেবা দেয়, তারা ভারতকে শেষ করে দিতে চাইছিল। এটাই দুর্ভাগ্যজনক। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ইন্টেলিজেন্স এজেন্সির এই চোখ থেকে এড়িয়ে গেছে। এগুলো আরো ক্লোজলি মনিটর করতে হবে, বিশেষ করে এই যে মাশরুমিং অফ সাচ ইউনিভার্সিটি লাইক আল ফালাহ আর বিভিন্ন অনেক এরকম ইউনিভার্সিটি আছে যেখানে ফান্ডিং করছে অনলি যে পড়াশোনার জায়গায়, বইয়ের জায়গায় যেন ছেলেদের হাতে বোম তৈরি করে দেওয়া যায়, এই সংখ্যালঘু ছেলেদের র্যাডিক্যালাইজ করে তারাই আবার ভারতের বিরুদ্ধে যেন দাঁড়ায়, সেইভাবে কিন্তু আইএসআই এদের তৈরি করছে। অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী আপনাকে। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা আপনি বুঝিয়ে বললেন এবং কোথায় ফাঁক ফোকরটা রয়েছে সেটাও আপনি তুলে ধরলেন। অনেক ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং খুব সুন্দরভাবে তিনি বিষয়টা তুলে ধরলেন, কোথায় গলদ রয়েছে এবং কোথায় রয়েছে আসল ফাঁক ফোকর, সবটাই তুলে ধরলেন। তবে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা নজর রাখবো, এই যে আনসার গাজওয়াত উল হিন্দ, জৈশ-ই মোহাম্মদ বা জেইএম এবং আনসার গাজওয়াত উল হিন্দ নামে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত একটা হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের সঙ্গে সম্পর্কিত ৮ জন, যার মধ্যে ৩ জন ডাক্তার, ডাক্তার মুজাম্মিল গানাই, ডাক্তার শাহিন, ডাক্তার আদিল রাদার। এই ডাক্তার মুজাম্মিল গানাই, ডাক্তার শাহিন, ডাক্তার আদিল রাদার তারা ছিলেন আনসার গাজওয়াত উল হিন্দ, আক্ষরিক অর্থে হিন্দ বিজয়ের পক্ষপাতী, এবং ছিল আল কায়দা অনুমোদিত একটা ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী যা কাশ্মীরে সক্রিয় ছিল। এই গোষ্ঠীর ঘোষিত লক্ষ্য কি ছিল?
শরিয়া আইনের অধীনে কাশ্মীরকে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং জম্মু ও কাশ্মীরের ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদ করা। জাকির রশিদ ভাট ছিলেন একজন ইসলামপন্থী কাশ্মীরি জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী নেতা, যিনি জাকির মুসা নামে বেশি পরিচিত। তিনি হিজবুল মুজাহিদিনের প্রাক্তন ফিল্ড অপারেশনাল কমান্ডার ছিলেন। 2017 সালের মে মাসে মুসা হুরিয়াত নেতাদের সমালোচনা করেছিলেন যে তিনি কাশ্মীর সংঘাতকে শরিয়া শাসিত একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ধর্মীয় উদ্দেশ্যের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্য বলে অভিহিত করেছিলেন। তিনি তাদের সতর্ক করে দিয়েছিলেন যে তারা কাশ্মীরে শরিয়া আরোপের ক্ষেত্রে কাঁটা হয়ে উঠবেন না। কিন্তু কয়েক ঘন্টা পরে হিজবুল মুজাহিদিন তাৎক্ষণিকভাবে জাকির মুসার বক্তব্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এবং জাকির মুসা তার যুক্তি সমর্থন করার জন্য বিবৃতি প্রকাশ করার পর সংগঠনটা ত্যাগ করেন। মুসার বিভক্তির পর জাকির মুসাপন্থী কাশ্মীরি জঙ্গিরা মুসা এবং তার ইসলামী শাসন মতাদর্শকে প্রকাশ্যে সমর্থন করার জন্য জাকির মুসা আর্মি 313 নামে একটা জঙ্গি দল গঠন করে। 2017 সালের জুলাই মাসে কাশ্মীরে শরিয়া আইন আরোপের আল কায়দার ধর্মীয় উদ্দেশ্য দেখে মুসা প্রভাবিত হয়ে আল কায়দার সাথে যোগ দেয় এবং আনসার গাজওয়াত উল হিন্দ নামে আল কায়দার একটা নতুন সেল গঠন করে। একই মাসে আনসার গাজওয়াত উল হিন্দের গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট অনুমোদিত আল হুর মিডিয়া চ্যানেল দাবি করে যে জাকির মুসাকে আল কায়দার নবনির্মিত সেল আনসার গাজওয়াত উল হিন্দের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। জঙ্গি কমান্ডার আবু দুজানা এবং আরিফ লেলহারির মৃত্যুর পর মুসার পক্ষ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয় এবং বিবৃতিতে দাবি করা হয় যে আবু দুজানা এবং আরিফ লেলহারি লস্করি তৈবা ছেড়ে আল কায়দায় যোগদান করেন এবং কাশ্মীরে আল কায়দার একটা নতুন সেল প্রতিষ্ঠায় মুসাকে সহায়তা করেন। কর্মকর্তারা জানিয়েছেন যে ভিডিওতে থাকা কণ্ঠস্বর মুসার আগের অডিও ক্লিপের সঙ্গে মিলে গেছে, যদিও রাজ্যের ডিজিপি এসপি বৈদ বলেছেন যে ক্লিপগুলো সত্যায়িত করার কোনো উপায় নেই। যদিও রিপোর্টে বলা হয়েছে যে দুজানা এবং মুসা সেই সময় কাছাকাছি ছিলেন। ইতিমধ্যে মিডিয়াতে একটা অডিও ক্লিপ প্রচারিত হয়েছে যা দাবি করছে যে এই দুটো দুজানা এবং আরিফের তাদের মুখোমুখি হবার সময় শেষ বার্তা। দুটো কণ্ঠই আল কায়দার প্রতি আনুগত্য দাবি করছে, তবে কোনো গুলির শব্দ শোনা যায়নি এবং ক্লিপের সত্যতাও প্রমাণিত হয়নি। এবং একই সঙ্গে আপনাদেরকে আরেকটা বিষয় এখানে জানাবো যে বুরহান ওয়ানির পর জম্মু ও কাশ্মীরের সব থেকে কাঙ্ক্ষিত জঙ্গিদের মধ্যে জাকির মুসা ছিলেন একজন এবং ভারত সরকার তার মাথার জন্য 10 লক্ষ ভারতীয় টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। 2017 সালের নভেম্বরে আনসার গাজওয়াত উল হিন্দ হিজবুল মুজাহিদিনের সঙ্গে একটা জোট গঠন করে। আনসার গাজওয়াত উল হিন্দের সঙ্গে রিয়াজ নাইকুর বৈঠকের পর জাকির মুসা কয়েকদিনের বৈঠকের পর একটা অডিও টেপ প্রকাশ করেছিলেন